নমস্কার বন্ধুরা, ফাইনালি একটা সপ্তাহের শেষ, আজকে উইকেন্ড, আমার বাড়ি ফেরা এবং অবশ্যই তোমাদের সাথে দেখা হওয়া আর তোমাদের জন্য একটা নতুন ভিডিও আনার দিন। আমি ইঞ্জিনিয়ার রণদীপ চক্রবর্তী, তোমাদের বন্ধু এবং তোমাদের দাদা, কারোর ভাইও অবশ্যই। আর তোমরা দেখছো তোমাদের নিজেদের ইউটিউব চ্যানেল বাস্তুকার দি বং ইঞ্জিনিয়ার। আজকের ভিডিওটা হবে আমি যেই স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে অর্থাৎ স্ট্রাকচারাল অ্যানালিসিসের উপরে যে সিরিজটা করছি, যে প্লেলিস্টটা তৈরি করছি, তার 3 নম্বর ভিডিও। কেননা এর আগামী শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট জিনিসটা অ্যাকচুয়ালি কী এবং তাদের সাইন কনভেনশন কীভাবে বের করতে হয় সেটা আমি দেখিয়ে দিয়েছি। আজকে আমি যেটা আলোচনা করব সেটা হলো বিম নিয়ে। বিভিন্ন ধরনের বিম অ্যাকচুয়ালি কোনটা কি, তাদের ফাংশন কি, সেটা নিয়ে তোমাদের আমি একটা আইডিয়া দেবো এবং সাথে আমি কিছু গ্রাফিক্যাল ইলিস্ট্রেশন দেওয়ার চেষ্টা করব যাতে তোমরা বুঝতে পারো খুব সহজেই যে কোনটাকে কী ধরনের বিম বলা হচ্ছে এবং সাথে সাথে তার স্কেমেটিক ডায়াগ্রাম। কথা বলতে বলতে আমরা শুরু করে ফেলেছি আজকের ভিডিও এবং প্রথম যে পয়েন্ট আমি আলোচনা করব সেটা হলো স্কেমেটিক ডায়াগ্রাম জিনিসটা কি। আমি একটু আগে তোমাদের বললাম যে আমি স্কেমেটিক ডায়াগ্রামও তোমাদের দেখাবো, কাজে সবার আগে আমাদের বুঝে নিতে হবে স্কেমেটিক ডায়াগ্রাম জিনিসটা অ্যাকচুয়ালি কি। আমরা এই টার্মটা অনেকবার শুনেছি এবং ভবিষ্যতে শুনবো, শুধুমাত্র স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের পার্টির জন্য না, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের মোস্টলি যতগুলো সাবজেক্টই আছে সব কটাতেই ড্রয়িংয়ের কিছু না কিছু একটু হলেও সম্পর্ক আছে এবং সেখানে আমরা স্কেমেটিক ডায়াগ্রাম ইউজ করি। এখন এই স্কেমেটিক ডায়াগ্রাম বস্তুটা কি? ধরে নেওয়া যাক আমরা কোনো একটা জিনিসকে বুঝতে চাইছি খুব সহজে, তাহলে আমরা কি করি? আমরা চেষ্টা করি বাস্তবিকভাবে জিনিসটা যতখানি কঠিন আছে, ধরা যাক একটা বাড়ি, বাস্তবিকভাবে বাড়িটা যতখানি বড়, যতখানি চওড়া, আমরা কি ততখানি জিনিস মাথার মধ্যে ঢুকিয়ে নিয়ে সেটাকে কাজ করি? কখনোই করি না। আমরা চেষ্টা করব কি যতখানি সম্ভব জিনিসটাকে ছোট এবং সহজ করে নেওয়ার, যত পারবো সরল করে নেওয়ার চেষ্টা করব। অর্থাৎ আমরা একটা বড় কোনো কঠিন জটিল জিনিসের এমন একটা রিপ্রেজেন্টেশন তৈরি করব বা এমন একটা তার প্রতিরূপ তৈরি করব যার মধ্যে কিনা আমার ঠিক যেই ডিটেলসগুলো দরকার, যেই ডেটাগুলো দরকার সেগুলো থাকবে, অথচ অতিরিক্ত বাড়তি কোনো কিছু থাকবে না। মানে সেই জিনিসটা বা সেই রিপ্রেজেন্টেশনটা ঠিক জাস্ট এনাফ হবে ওই সম্পূর্ণ যে অ্যাকচুয়াল জিনিসটা আছে ফিজিক্যালি, সে ফিজিক্যালি একটা স্ট্রাকচারই হোক, একটা বিল্ডিংই হোক বা যে কোনো কিছু একটা হোক, সেটাকে কিন্তু আমি শুধুমাত্র ওই একটা রিপ্রেজেন্টেশনের মাধ্যমে বুঝতে পারবো এবং সেই অ্যাকচুয়াল জিনিসটার ওপরে যত রকম আমাদের ডেটা দরকার, তার উপর যত রকম অ্যানালিসিস করার দরকার, সব কিন্তু এই ছোট্ট একটা রিপ্রেজেন্টেশনের মাধ্যমে আমরা করতে পারবো। ধরা যাক একটা বিম আছে, সেই বিমটা আমরা যখন অ্যানালিসিস করি আমাদের তো দরকার নেই যে বিমটা কতখানি তার টোটাল ডেপথ, কতখানি চওড়া। হ্যাঁ, দরকার আছে, কিন্তু সেটা অ্যানালিসিস করার শুরুর দিকে তার রিজিডিটি জানার জন্য। কিন্তু পরের দিকে যখন আমরা অ্যাকচুয়াল অ্যানালিসিসটা স্টেপ বাই স্টেপ করছি, অর্থাৎ যেমন ধরা যাক যদি আমরা মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড ইউজ করি বা অন্য যে কোনো অ্যানালিসিসের মেথড ইউজ করি, তার শুরুর দিকে শুধুমাত্র ওই ডাইমেনশনগুলো লাগে, কিন্তু ফিজিক্যালি যখন আমরা অঙ্কগুলো করি তখন কিন্তু আমাদের সেক্ষেত্রে ওই ডাইমেনশনগুলো ভাবার দরকার হয় না। আমাদের শুধু একটা রিপ্রেজেন্টেশনের দরকার হয় যার মধ্যে কিনা আমরা কত লোডিং আছে সেইটুকুনি জানলেই চলে, কতখানি স্প্যান আছে সেইটুকুনি জানলেই চলে, সাপোর্ট কন্ডিশন কি সেটা জানলেই চলে। তো সেই যে রিপ্রেজেন্টেশনটা যেটা কিনা একটা বড় জটিল জিনিসকে খুব সহজ সরলভাবে আমাদের কাছে তুলে ধরে, সেই রিপ্রেজেন্টেশনটাকেই বলা হচ্ছিল স্কেমেটিক ডায়াগ্রাম বা স্কেমেটিক রিপ্রেজেন্টেশন। স্কেমেটিক কথাটার মানেই হলো কোনো একটা স্কিম মানে সবসময় কাজ না, স্কিম মানে যে কোনো একটা জিনিস যেটা করা হচ্ছে বা করা হতে পারে বা করার ইচ্ছা আমরা প্রকাশ করছি, সেটাই হলো কিন্তু একটা স্কিম। সেই স্কিমের বহিঃপ্রকাশ যেই ডায়াগ্রামের মাধ্যমে খুব সহজ সরলভাবে আমরা করে থাকি, খুব মিনিমাম ডিটেল দিয়ে, ঠিক যতখানি দরকার ততখানি অ্যানালিসিসের জন্য দিয়ে আমরা করে থাকি, যাতে কি না সে ওই স্কিমেটিক ডায়াগ্রামটাকে দেখছে, সে ওই ডায়াগ্রামটাকে দেখেই এবং তার মধ্যে থাকা ডেটাগুলোকে দেখেই কিন্তু অ্যাকচুয়াল যে স্ট্রাকচারটা তার সম্পর্কে সম্পূর্ণ ধারণা করতে পারে। এটাই হলো স্কিমেটিক ডায়াগ্রাম। আমরা যখনই কোনো অ্যানালিসিস করব বা যে কোনো সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের প্রবলেম নিয়ে ঘাঁটবো, আমরা কিন্তু সবসময় একটা অ্যানালিটিক্যাল মডেল বা এরকম স্কিমেটিক রিপ্রেজেন্টেশন নিয়ে নিই অবশ্যই। এবার ভিডিওর মূল পর্বে আসা যাক। আমি এবার আলোচনা করব বিম ক ধরনের হয়। বিম মূলত কিন্তু দু ধরনের হতে পারে অ্যানালিসিসের দিক থেকে বিচার করলে।
প্রথমটা হবে স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিম এবং দ্বিতীয়টা হলো স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বিম। আমি এই মুহূর্তে কোনটা স্ট্যাটিক্যালি ডিটারমিনেট, কোনটা স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট, কাইনেমেটিক ডিটারমিনেসি কি, এইগুলো নিয়ে আলোচনা করব না। এগুলো একটু যখন অ্যাডভান্স লেভেলে যাব তখন আমরা আলোচনা করব। এখন আমি শুধুমাত্র তোমাদের জানাবো বিমগুলোর সম্বন্ধে। আমি আশা করব এখানে ডান দিকে ওপরে কিন্তু বা তোমার স্ক্রিনের হয়তো বাঁ দিকে সেখানে কিন্তু ইলুস্ট্রেশনগুলো দেখা যাচ্ছে। সেখানে আমি মেন স্ট্রাকচারটা প্র্যাকটিক্যালি যেরকম হতে পারে একটা তার রিপ্রেজেন্টেশন দেবো, তার সাথে সাথে তার একটা কিন্তু স্কেমেটিক রিপ্রেজেন্টেশনও দেবো। দুটোই আমি দেবো যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো একটার নিচে আরেকটা। ঠিক আছে, চলো শুরু করা যাক। প্রথমে শুরু করি হলো স্ট্যাটিক্যালি ডিটারমিনেট যে বিমগুলো হয় তার মধ্যে কি কি আছে দেখে নিই আমরা। স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিমগুলোর মধ্যে সবার প্রথমে থাকবে হলো সিম্পলি সাপোর্টেড বিম। সিম্পলি সাপোর্টেড বিম মানে এমন একটা বিম যা কিনা সিম্পল সাপোর্টের ওপরে রেস্ট করছে, অর্থাৎ সেটা তার দুদিকে দুটো এন্ডে বা যে কোনো পয়েন্টে সিম্পল সাপোর্ট দেওয়া হয়েছে, মানে সাপোর্টটার উপরে বিমটা জাস্ট রেস্ট করছে, কোনো ধরনের ফিক্সিটি কিন্তু বিমটার ওই সাপোর্টের মধ্যে নেই। আমাদের মনে রাখতে হবে বিমের টাইপ কি হবে সেটা কিন্তু শুধুমাত্র বিমের উপর ইন্ডিভিজুয়ালি নির্ভর করে না, সেটা নির্ভর করে বিম আর সাপোর্টের মধ্যেকার যে ইন্টারাকশন তার উপরে সেটাকে আমরা কি ধরনের বিম বলবো। এবার এই যে সিম্পলি সাপোর্টেড বিম সেটা আমরা বাস্তবিকভাবে কোথায় দেখতে পাই? আমরা অনেক সময় দেখে থাকবো চায়ের দোকানে তার সামনে বসে থাকে অনেকে। কিসের উপর তারা বসে থাকে? খুব কমন জিনিস একটা তোমরা দেখে থাকবে হয়তো, ইলেকট্রিকের যে লাইট পোস্টগুলো এখন কংক্রিটের হয়, ওগুলো অ্যাকচুয়ালি প্রিস্ট্রেস কংক্রিট দিয়ে তৈরি হয়। ওই লাইট পোস্টগুলো দুদিকে ইট পেতে সাপোর্ট করে তার উপরে এই লাইট পোস্টটা বসিয়ে দেওয়া হয় অ্যাজ ইন ওইটাই যেন বেঞ্চ। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে ওই যে লাইট পোস্টটা এটা কিন্তু বিম হিসাবে কাজ করে এবং দুদিকে যে ইটের দুটো সাপোর্ট করে দেওয়া হয় লুজ লুজ ইট দিয়ে, সেটা কিন্তু একটা সিম্পল সাপোর্ট, মানে জাস্ট সাপোর্টগুলোর উপরে বিমটা বসানো আছে এবং এর ফলে কি হয় বিমটা কিন্তু ফ্রিলি মুভ করতে পারে, কোনো ধরনের ফিক্সিটি কিন্তু ওই জয়েন্ট ওই সাপোর্টে বিমের সাথে থাকে না। স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিমের মধ্যে নেক্সট আসবে হলো ক্যান্টিলিভার বিম। ক্যান্টিলিভার বিম তোমরা হয়তো শুনে থাকবে যে এই জিনিসটা কি, বা এটার সম্পর্কে অনেকে কিন্তু আবার ভয়ও পায় ডিজাইন করতে। সবাই বলে নাকি ক্যান্টিলিভার খুব সহজে নাকি ভেঙে যেতে পারে। যাই হোক, সেই প্রসঙ্গে আমি এখন আসছি না, কেননা ক্যান্টিলিভারকে কিন্তু প্রপারলি ডিজাইন করলে তোমরা 2 মিটার 2.5 মিটার ক্যান্টিলিভারও খুব ইজিলি রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের জন্য করতে পারো প্রপারলি ডিজাইন করে। তো সেইগুলো আউট অফ টপিক হয়ে যাচ্ছে, আমি এখন সেগুলো নিয়ে বলবো না। প্রথমে বলি ক্যান্টিলিভার তোমরা কোথায় প্র্যাকটিক্যালি দেখতে পাও। খুব সহজ জিনিস, তোমাদের বিল্ডিংয়ের ক্ষেত্রে দেখবে যে সানসেটগুলো থাকে জানলার ওপরে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ক্যান্টিলিভার। ক্যান্টিলিভার জিনিসটা কি? ক্যান্টিলিভার মানে এমন একটা বিম বা এমন একটা স্ল্যাব। আমি যখনই কোনো বিম বলছি মনে রাখবে এটা বিমের ক্ষেত্রে যেমন অ্যাপ্লিকেবল, স্ল্যাবের ক্ষেত্রেও কিন্তু অ্যাপ্লিকেবল। বিম আর স্ল্যাবের যে নেচার অফ পারফরমেন্স, নেচার অফ বিহেভিয়ার, যে ইলাস্টিক তার যে নেচার বেন্ড করার অলমোস্ট কিন্তু সেমই হয়। এবার আসা যাক যেটা আমি বলছিলাম, এই যে ক্যান্টিলিভার বিম সেটার একটা দিক কিন্তু ফিক্স থাকে, মানে একখানা দিক একটা এন্ড সাপোর্টে থাকে ফিক্সড হয়ে, সেখানে কোনো ধরনের মুভমেন্ট কিন্তু সম্ভব না, সেখানে একদম রিজিডলি ফিক্স থাকে। এবং আরেকটা এন্ড থাকে হলো ফ্রি। তোমরা যদি বাড়ির সানসেটগুলোকে একটুখানি খেয়াল করে দেখো, দেখবে সানসেটটা কিন্তু জানলার গোড়ার দিকে, মানে যেখান থেকে আমাদের জানলাটা জাস্ট শেষ হয়েছে বিল্ডিংয়ের ফেসে, বাইরের ফেসে, সেখানে থেকে সানসেটটা তো বেরোচ্ছে। তাহলে ওই যে ফেসটা, দেয়ালের যে ফেসটা, ওই দেয়ালের ফেসের লিন্টেলের মধ্যে কিন্তু সাধারণভাবে সানসেটটা ফিক্স থাকে, ওখান থেকে কিন্তু কোনো ধরনের মুভমেন্ট সম্ভব হয় না। এবং সেটা গিয়ে কিছু দূর, প্রায় 1.5 ফুট সাধারণত যায়, অর্থাৎ 450 মিলিমিটার গিয়ে সেটা কিন্তু ফ্রি থাকে, ওখানে কিন্তু ভাসছে সেটা হাওয়ায়, কোথাও কিন্তু কোনো সাপোর্ট দেওয়া থাকে না। তো এটাই হলো ক্যান্টিলিভার। এবং ক্যান্টিলিভারের চরিত্রটা সাধারণ বিমের থেকে কিন্তু ঠিক উল্টো। সেটা সম্পর্কে আমরা যখন স্ট্যাটিক্যালি ডিটারমিনেট স্ট্রাকচারগুলো, শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট বের করবো তখন বুঝতে পারবো। যাওয়া যাক নেক্সট যে আমাদের এই সেগমেন্টে বিম আছে তার সম্পর্কে। এক্ষেত্রে আসবে হলো ওভারহ্যাঙ্গিং বিম। ওভারহ্যাঙ্গিং বিম সেই বলতে গেলে তোমাদের ওই চায়ের দোকানের এক্সাম্পলটাই দেবো, তবে তার আগে বলে রাখি ওভারহ্যাঙ্গিং বিম কিন্তু 2 ধরনের হতে পারে ইটসেলফ। একটা হলো ওয়ান ওয়ে ওভারহ্যাঙ্গিং, অর্থাৎ ওভারহ্যাঙ্গিং অন দি ওয়ান সাইড, মানে একদিকে ঝুলছে, এবং আরেকটা হলো ওভারহ্যাঙ্গিং অন দি বোথ দি সাইডস, বা দুদিকে ওভারহ্যাঙ্গিং হয়ে আছে। ওভারহ্যাঙ্গিং মানে কি?
দুখানা কিন্তু এই শব্দটাকে ভাঙতে গেলে দুটো ছোট ছোট আমরা অংশ পেয়ে যাব। একটা হলো ওভার আর একটা হলো হ্যাঙ্গিং। হ্যাঙ্গিং মানে কি? হ্যাঙ্গিং মানে ঝুলছে। ওভার মানে কি? ছাড়িয়ে গেছে। তাহলে ওভার হ্যাঙ্গিং কথাটার অ্যাকচুয়াল মানে হলো ছাড়িয়ে গিয়ে ঝুলছে। কার থেকে ছাড়িয়ে গেছে? যে সাপোর্ট আছে সাপোর্টকে ছাড়িয়ে গিয়ে তারপরে ঝুলছে। ওই একই ব্যাপার চায়ের দোকানের এক্সাম্পল। ওখানে দেখবে অনেক সময় হয় কি, ওই যে ইটের সাপোর্টগুলো দেওয়া থাকে, ওই যে বিমটা মানে যেই ইলেকট্রিকের পোলটা তার নিচে, সে সবসময় কিন্তু একদম দুটো প্রান্তে দেওয়া থাকে না। কিছু কিছু ক্ষেত্রে দেখবে তোমরা যে ইলেকট্রিকের পোলটা ওই ইটের যে সাপোর্টটা ছোট পিলারের মতন করা আছে, শুধু শুধু ইট সাজিয়ে কোনো মোটর না দিয়ে তার থেকে কিন্তু কিছুটা বেরিয়ে আছে। একদিকেও বেরিয়ে থাকে অনেক সময়, কখনো বা একদিকের পরিবর্তে কিন্তু দুদিকেও বেরিয়ে থাকে। প্রথম ক্ষেত্রে মানে যখন একদিকে বেরিয়ে থাকবে সেটা হলো ওয়ান সাইডেড ওভারহ্যাঙ্গিং বিম, এবং যখন দুদিকেই বেরিয়ে থাকবে সেটা হলো বোথ সাইড ওভারহ্যাঙ্গিং বিম। এই ওভারহ্যাঙ্গিং বিম অ্যাকচুয়ালি কিন্তু একটা এর যে পারফরমেন্স সেটা একটা কম্বিনেশন। কার কার কম্বিনেশন এখানে তোমরা খেয়াল করে থাকবে। সাপোর্টের মাঝের অংশটা প্রায় সিম্পলি সাপোর্টের মতনই, এবং সাপোর্টের পরে অর্থাৎ একদিকে সাপোর্ট আছে আরেকদিকে ঝুলছে, এটা কিন্তু অনেকটা ক্যান্টিলিভারের মতনই। তাই জন্য ওভারহ্যাঙ্গিং বিমটার যে বেন্ডিং নেচার সেটা কিন্তু ওই একটা ক্যান্টিলিভার আর একটা সিম্পলি সাপোর্টেড বিমের একটা সুন্দর কম্বিনেশন। এবং এর মধ্যে খুব সুন্দর একটা কথা আছে, সেটা টার্মটা আমি শুধু তোমাদের জানিয়ে রাখি একটু ইন্টারেস্ট জানানোর জন্য। সেটা হলো পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকচার। এটা সম্পর্কে আমরা আলোচনা তখন করব যখন আমরা এক্সাক্ট এসএফডি বিএমডিগুলো করব সেই সময়। এতক্ষণ ধরে আমরা জানলাম যে স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিমগুলো কোন কোনগুলো হতে পারে। এবার আমরা আলোচনা করব স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বিম সম্পর্কে। স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বিমই কিন্তু আমরা মেনলি দেখতে পাবো প্র্যাকটিক্যালি যখন আমরা কাজ করব সেক্ষেত্রে, বিশেষ করে যদি বিল্ডিং স্ট্রাকচার হয় সেখানে তো সবসময় যাই দেখতে পাই অলমোস্ট সবই হলো এখন স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বিমের মধ্যেই পড়ে। এর মধ্যে যেটা সবচেয়ে কমন ধরনের জিনিস সেটা হলো ফিক্সড বিম। ফিক্সড বিম শুনেই বোঝা যাচ্ছে এটা এমন একটা বিম যেটা ফিক্সড হয়ে আছে। এখন ফিক্সড বলতে কি ফিক্সড হয়ে আছে? আমি আগেই বলেছি বিমটা কি ধরনের হবে সেটা কিন্তু শুধুমাত্র বিমের একার উপর নির্ভর করে না, সেটা নির্ভর করে অ্যাজ এ হোল বিম এবং তার সাপোর্টের মধ্যে যে ইন্টারাকশন হচ্ছে সেটার উপরে। এখন আমি যেই বললাম ফিক্সড বিম, তাহলে এক্ষেত্রে অবশ্যই বোঝা যাচ্ছে ফিক্স বলতে কিন্তু তার ফিক্সড সাপোর্ট আছে, অর্থাৎ বিমটা তার যে সাপোর্টগুলো আছে দুখানা দিকে সেখানে কিন্তু সে একদম ফিক্সড, মানে সেখানে একদম জাস্ট নো নরমচরণ। না সে ডাইনে যাবে না বাঁয়ে যাবে, কোনো দিকেই কিন্তু সে যেতে পারবে না, না সে রোটেট করতে পারবে, সে একদম পুরোপুরিভাবে ফিক্সড বা রিস্ট্রেইন থাকে, তবেই তাকে বলা হয় ফিক্সড বিম। এখন ফিক্সড বিমের ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং ছোট্ট জিনিস তোমাদের বলে রাখি। ফিক্সড বিম যখন আমরা অ্যানালিসিস করব তখনই কিন্তু আমরা প্রথম জানতে পারবো যে বিমে কিন্তু নেগেটিভ রিইনফোর্সমেন্ট অর্থাৎ নেগেটিভ মোমেন্টের জন্য যে রিইনফোর্সমেন্টটা লাগে সেটা কতখানি গুরুত্বপূর্ণ। এবং এই ফিক্সড বিমের কনসেপ্টকে কাজে লাগিয়েই কিন্তু আমরা পরবর্তী যে হায়ার আরও এন্ডের বিমগুলো আছে আরও বেশি যার ডিগ্রি অফ ইনডিটারমিনেসি সেগুলোর দিকে কিন্তু আমরা এগিয়ে যাব। ফিক্সড বিমের যদি একটা বাস্তবিক উদাহরণ দিতে চাই তাহলে ধরো দুখানা কলাম তুমি করেছো, দুটো আরসিসি কলাম করেছো, সেই কলামের মাঝে অর্থাৎ একটা কলাম থেকে আরেকটা কলামের মধ্যে একটা তুমি বিম দিয়ে কানেক্ট করে দিয়েছো থরলি, মানে পুরোটাই একটা আরসিসি একটা ফ্রেম হয়ে গেল এরকম। তাহলে এই যে বিমটা আছে না, এই বিমটা কিন্তু এই দিকেও একটা কলামের মধ্যে পুরো রিজিডলি ফিক্সড, এদিকেও একটা কলামের মধ্যে রিজিডলি ফিক্সড। তাহলে এই যে বিমটা হচ্ছে যেটা দুদিকে রিজিডলি ফিক্সড, নট নেসেসারিলি যে আরসিসির মধ্যেই হতে হবে, সেটা কিন্তু ব্রিকওয়ার্কের মধ্যেও রিজিডলি ফিক্সড থাকতে পারে। মানে আমার উদ্দেশ্য হলে সে ফিক্সড থাকবে, মানে সে রিস্ট্রেন থাকবে, না তার কোনো হরিজন্টাল মুভমেন্ট হবে না ভার্টিক্যাল মুভমেন্ট হবে, না তার কোনো রোটেশন হবে না স্লাইডিং হবে, কোনো ধরনের কোনো মুভমেন্ট হবে না। তাই জন্য সেটাকে বলা হয় কিন্তু ফিক্সড বিম। এবার নেক্সট যে আমি বিম সম্পর্কে আলোচনা করব সেটা হলো কন্টিনিউয়াস বিম, এবং এটা হলো খুব কমন জিনিস। এখন যত তুমি ফ্ল্যাট বাড়ি দেখো বা ছোটো ইভেন রেসিডেন্সিয়াল বিল্ডিংও দেখলে যে বিমগুলো দেখতে পাবে সেটা কিন্তু সবসময় কন্টিনিউয়াস বিম, সিঙ্গেল স্প্যান বিম কিন্তু আমরা দেখতে পাই না। কন্টিনিউয়াস বিম, এখানেই আমরা প্রথম আসবো স্প্যান সম্পর্কে। স্প্যান মানে কি? স্প্যান দু ধরনের হতে পারে, এফেক্টিভ স্প্যান আর ক্লিয়ার স্প্যান। আমি সেসব নিয়ে যাচ্ছি না এখন, সেটা ডিজাইনের পার্টের মধ্যে আসবে। আমি খুব সহজভাবে যদি স্প্যান হিসেবে বলতে চাই, মানে একটা বিম ঠিক কতখানি লেন্থ কভার করছে, মানে কতখানি গ্যাপ সে কভার করছে। বিম দেওয়ার উদ্দেশ্যিত হলো একটা গ্যাপকে ব্রিজ করা এবং ওই গ্যাপের ওপরের যে লোডগুলো আছে সেগুলোকে নেওয়া। কাজে যে গ্যাপটা আছে সেই গ্যাপটাই হলো তার স্প্যান। এটাকে খুব প্র্যাকটিক্যালি বলতে গেলে বলা হলো ক্লিয়ার স্প্যান।
এই যে স্প্যানটা আছে না, এটা সিঙ্গেল স্প্যান। আমরা এতক্ষণ ধরে যা বিমগুলো আলোচনা করলাম সবই হলো সিঙ্গেল স্প্যান সম্পর্কে, সে স্ট্যাটিক্যালি ডিটারমিনেট হোক কিংবা ফিক্সড বিম আমি যেটা বললাম সেটাও কিন্তু একটা সিঙ্গেল স্প্যানের ক্ষেত্রেই হলো। কিন্তু প্র্যাকটিক্যালি আমরা দেখব 5-6টা কলাম বিল্ডিংয়ে ধরো পরপর আছে, সেই 5-6টা কলামের ওপর দিয়ে একটা টানা বিম চলে গেছে। যদি 5টা কলাম থাকে সেক্ষেত্রে 4খানা আমরা কিন্তু খোপ দেখতে পাবো, মানে 4খানা বে দেখতে পাবো, তাহলে এটা একটা 4 স্প্যান কন্টিনিউয়াস বিম। এবার কলামের পরিবর্তে মানে আরসিসি কলামের পরিবর্তে কিন্তু 5খানা দেয়ালও থাকতে পারে পরপর, তার উপর দিয়ে যদি একটা বিম চলে যায় তাহলে কিন্তু সেটাও একটা কন্টিনিউয়াস বিম হবে। আবার একটা জিনিস হতে পারে যে কন্টিনিউয়াস বিম আর ওভারহ্যাঙ্গিং বিমের একটা কম্বিনেশন হতে পারে, মানে কন্টিনিউয়াস বিম ধরো 4খানা স্প্যানে পরপর কন্টিনিউয়েশন হলো, হওয়ার পর লাস্টে কিন্তু ক্যান্টিলিভারের মতন সেটা প্রজেক্ট হয়ে গেছে, তাহলে সেটাও কিন্তু একটা আলটিমেটলি কন্টিনিউয়াস বিম যার একটা এন্ড কিন্তু ওভারহ্যাং করছে। কন্টিনিউয়াস বিম কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, এবং আমাদের যত অ্যাডভান্স লেভেলের কিন্তু অ্যানালিসিস আসবে সবই কিন্তু এই কন্টিনিউয়াস বিমের উপরেই ফোকাস করে হবে, এবং প্র্যাকটিক্যালি এই কন্টিনিউয়াস বিমটা কিন্তু সবচেয়ে বেশি আমাদের কাজে লাগবে। এবার লাস্ট বাট নট দ্য লিস্ট, এবার আমি আসবো হলো একটা স্পেশাল কেস বিমের ওপরে, যার নাম হলো প্রপড ক্যান্টিলিভার। মানে ক্যান্টিলিভার কিন্তু প্রপড, এই জিনিসটা ঠিক কীরকম আগে ধরে নেওয়া যাক। ক্যান্টিলিভার কি হয় সেটা আমি একটু আগে ডিসকাশন করলাম। ক্যান্টিলিভার মানে একটা এন্ড ফিক্সড আর একটা এন্ড কিন্তু ফ্রি, কিচ্ছু নেই। এবার এটা কি বলছে, প্রপড ক্যান্টিলিভার, মানে ক্যান্টিলিভার তো আছে সেটাকে প্রপিং করা হয়েছে। প্রপ মানে কি, প্রপ মানে একটা খ্যাকনা বা খুঁটি দেওয়া হয়েছে, মানে একটা এন্ড আমার ফিক্সড যেরকম আছেই, এবার ফ্রি এন্ডে কি করা হয়েছে, একটা খুঁটি দেওয়া হয়েছে, মানে ফ্রি এন্ডে আমাকে এমন একটা সাপোর্ট দেওয়া হয়েছে যে জাস্ট খুঁটি হিসাবে কাজ করছে, মানে সেখানে কিন্তু কোনো ধরনের রিস্ট্রেন কিন্তু হচ্ছে না, জাস্ট একটা খুঁটি একটা সাপোর্ট দেওয়া হচ্ছে। এবার এই যে প্রপ ক্যান্টিলিভার তার নেচারটা একটু অন্য রকমের, মানে এটা কিন্তু একটা যে কন্টিনিউয়াস বিম হয় বা ওভারহ্যাঙ্গিং বিম হয় সেখানে যেমন বেন্ডিং মোমেন্টের সাইন চেঞ্জ হয়, কিন্তু পজিটিভ থেকে নেগেটিভে যে চেঞ্জ হওয়াটা সেটা কিন্তু নেগেটিভ পার্টটা খুব কমই থাকে। অবশ্যই সেটা ডিপেন্ড করবে কতখানি ক্যান্টিলিভার পার্টটার লেন্থ, কিন্তু প্রপ ক্যান্টিলিভারের ক্ষেত্রে কিন্তু এই যে ব্যাপারটা, এই যে চেঞ্জিংয়ের ব্যাপারটা, এটার একটা শেয়ারিং আছে পার্টিকুলার, প্রায় অলমোস্ট 75% একটা পার্টিকুলার সাইনের বেন্ডিং মোমেন্ট হবে এবং রিমেনিং 25% আরেকটা সাইনের বেন্ডিং মোমেন্ট হবে। এবার কোনটা কতখানি হবে সেটা আমি এখন এই মুহূর্তে বলবো না তোমাদের, সেটা যখন প্রপ ক্যান্টিলিভারের অ্যানালিসিস করাবো, অঙ্ক করাবো, তখন তোমরা দেখে নেবে। এখন যদি বলে দিই তোমাদের আর ইন্টারেস্ট থাকবে না পরবর্তীকালে জানার জন্য। এবার তোমরা হয়তো একটা জিনিস খেয়াল করে দেখেছো, আমি কিন্তু প্রতিবার বলেছি যে এটা স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বিম নিয়ে বলছে, এটা স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বিম বা স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিম, এই কথাটা কিন্তু আমি মেনশন করে দিয়েছি। কিন্তু এই পার্টিকুলারটার ক্ষেত্রে কিন্তু আমি শুধু বললাম যে এটা কিন্তু একটা স্পেশাল কেস বিম। এই বিমটাও কিন্তু নিশ্চয়ই কোনো না কোনো একটা ক্যাটাগরিতে পড়বে, স্ট্যাটিক্যালি ডিটারমিনেট অথবা স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট। এটা আমি তোমাদের বলবো না, তোমরা আমাকে নিচে কমেন্ট করে জানাবে, অতি অবশ্যই জানাবে। আজকে ভিডিওটা আমি শ্যুট করছি আজকে 18 তারিখ, রাত্রির বাজে এখন প্রায় 11টা। এই ভিডিওটা কালকে মানে 19 তারিখে সকালবেলা 7টা 7:30 সময় পাবলিশ হয়ে যাবে আশা করছি। আমি উত্তরটা দেবো ঠিক সামনের রবিবারে, এবং উত্তরটা আমি কিন্তু আমার ফেসবুক পেজে, অর্থাৎ এই যে বাস্তুকার দি বং ইঞ্জিনিয়ার এই চ্যানেলটার ফেসবুক একটা পেজ আছে, তোমরা অবশ্যই সেটা অনেকেই জানো, যদি না জেনে থাকো নিচে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে তোমরা চলে যাও, ওখানে তো আমি 1 সপ্তাহ পরে দেবোই, প্লাস ঠিক 1 সপ্তাহ পরে আমি কিন্তু নিচের এই ডেসক্রিপশনে সেই লিঙ্কটা দিয়ে দেবো। আর একটা জিনিস, ছোট্ট ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, তোমরা হয়তো অনেকেই জানো না আমার ইনস্টাগ্রামেও অ্যাকাউন্ট আছে, তোমরা যারা যারা ইনস্টাগ্রামে আছো অবশ্যই আমাকে ওখানে কানেক্ট করো, তাহলে হবে কি আমি যখন নতুন কোনো ভিডিও বা আমি যে ফটোগুলো পোস্ট করতে থাকি, তোমরা অনেকেই হয়তো খেয়াল করে দেখেছো আমার ফটোগ্রাফির একটু ছোট্ট হালকা নেশা আছে, খুব ভালো ফটো তুলি না, ওই একটু আধটু, তো সেইগুলো তোমরা দেখতে পাবে। এবং আমাদের ওখানে আলাপচারিতাটা হওয়া একটুখানি হয়তো সুযোগ সুবিধা বেশি ফেসবুক পেজের তুলনায়। তো আশা করছি তোমরা আমার সাথে কানেক্ট করবে, তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কিন্তু নিচে যে লাইক বাটন আছে সেটা লাইক করে দাও, এরকমভাবে থামস আপ, কখনোই কিন্তু আমাকে থামস ডাউন করে দেবে না। ভিডিও দেখার তো হলো তোমাদের, শুধু দেখলেই কিন্তু হবে না, তোমাদের ভিডিও ভালো লাগছে তোমরা এই শেষ অবধি দেখছো অথচ শেয়ার করছো না, এটা কিন্তু খুব অন্যায় জিনিস। তোমরা ভিডিওটাকে অবশ্যই সবার সাথে শেয়ার করে দাও, যতজন তোমাদের পরিচিত সিভিল ইঞ্জিনিয়ার আছে অথবা কনস্ট্রাকশন লাইনে আছে, যারা জানতে আগ্রহী, শিখতে আগ্রহী,
একটা শেয়ার করতে অবশ্যই কোনো পয়সা লাগে না, শেয়ার তোমরা করেই দিতে পারো। যদি না আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকো অলরেডি সাবস্ক্রাইব করে নাও, এবং অবশ্যই বেল আইকনটায় ক্লিক করে কিন্তু অল নোটিফিকেশন অন করবে, যাতে যখন আমি পরবর্তীকালের ভিডিওগুলো আনবো, যা আমি প্রতি উইকলি অর্থাৎ প্রতি শনিবার এবং রোববার এনে থাকি অ্যাটলিস্ট 2টো করে ভিডিও। আমি চেষ্টা করছি আরও ভিডিও সংখ্যা বাড়াতে, যদি সম্ভব হয়, কিন্তু তোমরা ধরেই রাখো প্রতি শনিবার আর রোববার। যদি না কোনো অঘটন ঘটে বা আলাদা করে কোনো কারণে আমি বেশি চাপে পড়ে যাই, তাহলে অবশ্যই আনবো। তোমরা দেখতে থাকো, ভালো থাকো, আমার পাশে থাকো, যাতে সব কোচিং সেন্টারের 12টা 5 করে দিতে পারি।